বাংলাদেশের রাজনৈতিক আকাশ যখন আসন্ন জাতীয় নির্বাচনের উত্তেজনায় মুখর, ঠিক তখনই জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর শিবিরে নেমে এসেছে এক আকস্মিক কালবৈশাখী ঝড়। দীর্ঘদিনের পরিকল্পনা, দফায় দফায় প্রার্থী পরিবর্তন এবং শরিকদের জন্য আসন ছাড় দেওয়ার মতো জটিল সমীকরণ মিলিয়ে দেশজুড়ে নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছিল দলটি। তাদের লক্ষ্য ছিল এনসিপি সহ জোটের অন্যান্য শরিকদের সাথে নিয়েই এবারের নির্বাচন লড়াইয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। কিন্তু সেই স্বপ্নে বড়সড় এক ধাক্কা লেগেছে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনেই। যেন এক অদৃশ্য ঝাপটায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে তাদের সাজানো নির্বাচনী পরিকল্পনা। একের পর এক আসন থেকে আসছে জামাতের হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ প্রার্থীদের মনোনয়ন বাতিলের খবর, যা দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা। এই বাতিলের তালিকায় যে নামটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তিনি হলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। কক্সবাজার 2 আসন থেকে তাকে দলের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার উপর ভর করে এই আসনটিতে জয়ের স্বপ্ন দেখছিল জামায়াত। কিন্তু আদালত অবমাননা সংক্রান্ত জটিলতা নামক এক অদৃশ্য দেয়ালে আটকে গেল তার নির্বাচনী যাত্রার স্বপ্ন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যখন তার মনোনয়ন বাতিলের ঘোষণা আসে, তখন তা কেবল কক্সবাজারেই নয়, বরং জাতীয় রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবেই প্রতিধ্বনিত হয়। হামিদুর রহমানের মতো একজন শীর্ষস্থানীয় নেতার প্রার্থিতা বাতিল হওয়াটা জামাতের জন্য শুধু একটি আসনের ক্ষতি নয়, বরং এটি তাদের নৈতিক ও কৌশলগত অবস্থানের উপর একটি বড় আঘাত। দলের কর্মীরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করলেও আইনের মারপ্যাচে আপাতত তাদের নেতার হাত পা বাঁধা। কি সেই আদালত অবমাননার জটিলতা? তার বিস্তারিত ব্যাখ্যায় না গেলেও একটি কারণে আপাতত তাকে নির্বাচনী ময়দান থেকে ছিটকে দিয়েছে। কক্সবাজারের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একটি দুঃসংবাদ আসে যশোর থেকে। যশোর 2 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন ডাক্তার মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ। এলাকায় একজন সজ্জন ও শিক্ষিত ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে। জামাত বিশ্বাস করেছিল তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হবে। কিন্তু তার মনোনয়নপত্রের সামনে বাধা হয়ে দাঁড়ায় ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীর খেলাপে ঋণ থাকলে তার প্রার্থিতা বৈধ থাকে না। সম্ভবত সেই আইনের ফাঁদে আটকে গেছেন ডক্টর ফরিদ। একটি সামান্য ভুল বা অসতর্কতা যে কত বড় রাজনৈতিক স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো তার প্রার্থিতা বাতিলের ঘটনা। যশোরের জামায়াতের শিবিরে এখন কেবলই দীর্ঘশ্বাস আর হতাশা। যে প্রার্থীকে ঘিরে তারা জয়ের ছক কষছিল, যাচাই বাছাইয়ের প্রথম ধাপে তার ছিটকে পড়াটা দলের জন্য এক বিরাট বিপর্যয়। প্রার্থিতা বাতিলের এই মিছিল এখানে থেমে থাকেনি। উত্তরের জেলা গাইবান্ধা থেকেও এসেছে এক ধরনের হতাশাজনক খবর। গাইবান্ধা 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ছিলেন মাজিদুর রহমান। তার মনোনয়ন বাতিলের কারণটি অবশ্য অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন এবং আশ্চর্যজনক। শিক্ষকতা পেশায় জড়িত থাকার কারণে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী সরকারি বা সরকার থেকে সুবিধাপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানের লাভজনক পদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নেই। মাজিদুর রহমান সম্ভবত সেই আইন বিধানের আওতায় পড়েছেন। কিন্তু একজন শিক্ষক যিনি জাতি গড়ার কারিগর হিসেবে পরিচিতি, তার রাজনৈতিক আকাঙ্ক্ষা যখন পেশার কারণে বাধার সম্মুখীন হয়, তখন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। জামাতের সমর্থকরা বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছে না। তাদের প্রশ্ন, একজন শিক্ষক কি দেশ সেবা করার অধিকার নেই? আইন সবার জন্য সমান হলেও এই বাতিলের ঘটনাটি জামায়াতের ক্ষতের তালিকায় আরও একটি নতুন নাম যোগ করেছে। জামাতের জন্য এই কালো দিনের শেষ এখানেই নয়, কুমিল্লা 3 আসনেও তাদের মনোনীত প্রার্থী লাল কালির দাগ পড়েছে। এই আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন ইউসুফ হাকিম সোহেল। তার মনোনয়ন বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছেন অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামার সব তথ্য না দেওয়া। নির্বাচনী প্রক্রিয়া হলফনামা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, যেখানে প্রার্থীকে তার সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, মামলা সংক্রান্ত তথ্য সহ যাবতীয় বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। সামান্য তথ্যের গরমিল বা অসম্পূর্ণতাও প্রার্থিতা বাতিলের কারণ হতে পারে। ইউসুফ হাকিম সোহেলের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। একটি ছোট কাগজে ভুল তার বড় রাজনৈতিক স্বপ্নকে আপাতত থামিয়ে দিয়েছে। এই ঘটনাটি জামায়াতের অভ্যন্তরীণ সমন্বয় এবং প্রার্থীদের প্রস্তুতির ক্ষেত্রেও একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। বারবার প্রার্থীর পরিবর্তন এবং আসন সমঝোতার পর যে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছিল, তাদের প্রস্তুতির ঘাটতি কেন দলের শীর্ষ নেতাদের নজরে এড়িয়ে গেল,
এই প্রশ্ন এখন দলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। তবে সব খবরই চূড়ান্ত বাতিলের নয়। কিছু ক্ষেত্রে আশার আলো জ্বালিয়ে রাখা হয়েছে, যদিও তা এক সূত্রের উপর ঝুলছে। কুড়িগ্রাম ৩ আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন পত্রটি সরাসরি বাতিল না করে স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটি বেশ গুরুতর, দ্বৈত নাগরিকত্ব। বাংলাদেশের নির্বাচন আইন অনুযায়ী কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্বের অধিকার হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। এই অভিযোগের কারণেই নির্বাচন কমিশন তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আপাতত স্থগিত রেখেছে। এর অর্থ হলো তার ভাগ্য এখন ঝুলে আছে। তাকে প্রমাণ করতে হবে যে তিনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, অথবা আইনগতভাবে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। এই স্থগিত শব্দটি জামাতের জন্য একাধারে যেমন একটি সুযোগ, তেমনি এক চরম অনিশ্চয়তা। যদি তিনি তার নাগরিকত্বের বিষয়টি সন্তোষজনকভাবে নিষ্পত্তি করতে না পারেন, তবে এই স্থগিতাদেশ যে কোনো মুহূর্তে বাতিলের নোটিশে পরিণত হতে পারে। কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে তাই এখন টানটান উত্তেজনা। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মনোনয়নপত্র বাতিল বা স্থগিত মানে যে একজন প্রার্থী নির্বাচন থেকে চিরতরে ছিটকে গেল তা বলার সুযোগ এখনো আসেনি। নির্বাচনী আইন প্রার্থীদের জন্য আত্মপক্ষ সমর্থনের এই সুযোগ রেখেছে, আর সেই সুযোগটি এখন জামাত ইসলামের জন্য একমাত্র আশার আলো। মনোনয়নপত্র বাছাই পর্বে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের একটি সুনির্দিষ্ট পথ খোলা রয়েছে। জামাতের বাতিল হওয়া এবং স্থগিত থাকা সব প্রার্থী এখনই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই আপিলের লড়াইয়ের জন্য খুব বেশি সময়ও হাতে নেই। আগামী ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত এই ৫ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে। এই সময়সীমাটি এখন জামাতের জন্য ডু অর ডাই পরিস্থিতি তৈরি করেছে। দলের আইনজীবী প্যানেল এবং শীর্ষ নেতারা এখন দিনরাত এক করে কাজ করছেন। প্রতিটি বাতিলের কারণ খতিয়ে দেখে আপিলের জন্য শক্তিশালী যুক্তি তৈরি করছেন। হামিদুর রহমানের আদালত অবমাননার বিষয়টি ঠিক কি ছিল? ডক্টর ফরিদের ব্যাংক ঋণের জটিলতা কি আদৌ খেলাপি পর্যায়ে পড়ে? মাজিদুর রহমানের শিক্ষকতা পেশা কি আইনের চোখে সত্যি লাভজনক পদ? এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করে নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করার এক কঠিন চ্যালেঞ্জ এখন তাদের সামনে। আপিল দায়েরের পর শুরু হবে শুনানির পালা, যা চলবে 10 জানুয়ারি শনিবার থেকে 18 জানুয়ারি রোববার পর্যন্ত। এই সপ্তাহটি নির্ধারিত করে দেবে জামায়াতের চূড়ান্ত নির্বাচনী ভাগ্য। নির্বাচন কমিশনের শুনানিতে যদি প্রার্থী তাদের পক্ষে রায় আনতে পারে, তবেই নির্বাচনী ময়দানে ফিরে আসার সুযোগ রয়েছে। আর যদি আপিলেও তারা হেরে যায়, তাহলে এবারের মতো তাদের নির্বাচনের স্বপ্ন শেষ হয়ে যাবে। তখন জামাতকে হয় ওই আসনগুলোতে প্রার্থী বিহীন থাকতে হবে, অথবা জোটের মধ্যে অন্য কোনো শরিককে সমর্থন দিতে হবে, যা তাদের জন্য হবে এক বিরাট কৌশলগত পরাজয়। এই আইনি লড়াইয়ের পর যারা টিকে থাকবেন, তাদের জন্য পরবর্তী ধাপগুলো দ্রুত এগিয়ে আসবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে 20 জানুয়ারি মঙ্গলবার, এবং পরদিন 21 জানুয়ারি বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। আর তারপরে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার ঝড়। অবশেষে সমস্ত জল্পনা কল্পনা, লড়াই এবং অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। একই দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে, যা এই নির্বাচনকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। কিন্তু সেই ভোট পর্যন্ত পৌঁছানোর আগেই জামাত ইসলামীকে পার হতে হবে এক অগ্নি পরীক্ষা। তাদের শিবিরে যে বাতিলের হিড়িক লেগেছে, তা থেকে কতজন প্রার্থী আপিলের মাধ্যমে ফিরে আসতে পারে, সেই প্রশ্নের উত্তরের জন্য এখন পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। এই আইনি লড়াইয়ের ফলাফলই নির্ধারণ করে দেবে আসন্ন নির্বাচনে জামাতকে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবে, নাকি এক পঙ্গু শক্তি হিসেবে কোনো মতে টিকে থাকার চেষ্টা করবে। রাজনীতির এই রুদ্ধশ্বাসের নাটকের পরবর্তী অঙ্ক দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নির্বাচনী মাঠের উত্তেজনাপূর্ণ সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।